আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি শাটডাউনে পড়বে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ সময় সকাল 10টা থেকে শুরু হচ্ছে শাটডাউন। ফেডারেল সংস্থাগুলিকে তহবিল দেওয়ার চুক্তিতে একমত হতে পারেনি রিপাবলিকান এবং ডেমোক্রেটরা। মার্কিন সিনেটররা সরকারি অচল অবস্থা এড়াতে শেষ মুহূর্তের একটি বিল পাশ করতে ব্যর্থ হয়েছেন। ফলে তহবিল বন্ধের নিশ্চয়তা ছাড়া বাকি সবই বন্ধ হয়ে যাবে। ডেমোক্রেটরা বছরের শেষে মেয়াদ শেষ হতে যাওয়া লক্ষ লক্ষ আমেরিকানদের জন্য স্বাস্থ্য সুবিধা প্রদানের জন্য বিলটি সংশোধন করতে চান। রিপাবলিকানরা বলছেন যে তাদের এই সমস্যাটি আলাদাভাবে মোকাবিলা করতে হবে। এদিকে ফেডারেল সংস্থাগুলি সংকটের কথা জানিয়েছে। তারা বলছে বৈজ্ঞানিক গবেষণা, গ্রাহক পরিষেবা এবং অন্যান্য অফিসগুলি বন্ধ হয়ে যাবে। হাজার হাজার কর্মীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। বিমান সংস্থাগুলি সতর্ক করেছে যে বন্ধের ফলে বিমান চলাচল ধীর হয়ে যেতে পারে। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু ডেমোক্র্যাটদের কারণেই এসব হচ্ছে। আপনারা তো জানেনই, অবৈধভাবে আমাদের দেশে আসা মানুষকে তারা সাহায্য করতে চায়। আমরা একেবারেই এর বিরোধী। আমরা সারা বিশ্বের জন্য কাজ করতে চাই, কিন্তু অবৈধভাবে আমাদের এখানে আসাটা আমাদের পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। কেউই এটা মেনে নিতে পারবে না। ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন অন্তত 26 জন। দেশটির সেবু দ্বীপে অনেক ভবন ধসে পড়েছে। ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের পর উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টা 50 মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় উদ্ধার দলের কর্মকর্তারা বলেন ধসে পড়া ভবনের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকতে পারে। এখনো পর্যন্ত কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি। রাতের আঁধার ও ভূমিকম্পের পর অনেকগুলো পরাঘাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। ভূমিকম্পের কারণে বিভিন্ন সড়কের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা। এতে সেবু শহর এবং কাছাকাছি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ার্জো শহরে স্কুল ভবন ধসের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 38 জন। তাদেরকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। এ ঘটনায় এখনও পর্যন্ত 3 জন নিহত হলেও আহত শতাধিক। এদিকে স্থানীয় উদ্ধারকর্মীরা জানান অবশিষ্ট কাঠামো ধসে পড়ার আশঙ্কায় উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে না। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। ধসে পড়া আল খোজিনী ইসলামিক বোর্ডিং স্কুলের ছাত্র 13 বছর বয়সী সাইফুর রোজি আবদুল্লাহকে খুঁজে বেড়াচ্ছেন তার চাচা পবিত্র আবদুল্লাহ আরিফ। মোবাইলে রোজির ছবি দেখিয়ে উদ্ধারকর্মীদের কাছে তার সন্ধান চাচ্ছেন তিনি জানান স্কুল ধসের ঘটনা শোনার পর তিনি এখানে এসে ভাগ্নে রোজিকে খুঁজতে থাকেন, কিন্তু কোথাও তার খোঁজ পাচ্ছেন না। আমি সারাদিন আমার ভাগ্নে রোজিকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। আমি জানি না সে কেমন আছে। আমি আশা করি উদ্ধারকারী দল আমার ভাগ্নেকে নিরাপদে সরিয়ে নিতে পারবে। এদিকে উদ্ধারকর্মীরা জানান 2 তলা ভবনটির ভিত্তি ছিল অস্থিতিশীল এবং এর উপর আরও 2টি তলা নির্মাণ করায় এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ থাকলেও অবশিষ্ট কাঠামো ধসে পড়ার আশঙ্কায় উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। এখন অনেকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। অবশ্যই এই মুহূর্তে আমরা নিখোঁজদের জীবিত বলে বিবেচনা করছি, তাই আমরা আমাদের অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সময় সোমবার বিকেলে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ার্জো শহরে আল খোজিনী ইসলামিক বোর্ডিং স্কুলের নামাজ ঘরের ভবন হঠাৎ ভেঙে পড়ে। সে সময় সপ্তম থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নামাজ পড়ছিল। পরে সেখানে উদ্ধার কাজ চালিয়ে উদ্ধার করা হয় শতাধিক শিক্ষার্থীকে। উদ্ধারকারীরা জানায় ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ দেখা গেছে, ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। শারমিন স্বপ্না, 71। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 20 দফা গাজার শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের মুক্তিগামী গোষ্ঠী হামাসকে 3 থেকে 4 দিন সময় বেঁধে দিয়েছেন। হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই দুঃখজনক হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। আমরা 3 থেকে 4 দিন অপেক্ষা করব। সব আরব দেশ, মুসলিম দেশ, এমনকি ইসরায়েলও পরিকল্পনায় রাজি। এখন শুধু হামাসের অপেক্ষা। তারা যদি রাজি না হয় তার পরিণতি হবে দুঃখজনক। হামাসের সাথে খুব বেশি সমঝোতার সুযোগ নেই। আমরা জিম্মিদের মুক্তি চাই, ভালো ব্যবহার চাই, খুব বেশি কিছু না। এর আগে এমন কিছু তো কখনোই হয়নি। হামাস অনেক বড় মূল্য দিয়েছে। 3টি ভিন্ন সময়ে তাদের নেতারা নিহত হয়েছেন। আশা করি তারা একটা শান্তিপূর্ণ ও সুন্দর জীবন পাবে। মধ্যপ্রাচ্যে আমরা সত্যিকারের শান্তি চাই।
গাজার উদ্দেশ্যে সহায়তা নিয়ে যাওয়া আন্তর্জাতিক বহর উপকূল থেকে 150 নটিক্যাল মাইলের মধ্যে পৌঁছানোয় ইতালি নৌবাহিনীর জাহাজ তাদের অনুসরণ করছে না। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহর নির্ধারিত সীমায় পৌঁছালে ইতালীয় ফ্রিগেট থেমে যায়। তখন কর্মীদের উদ্দেশ্যে দুটি সতর্কবার্তা দেওয়া হয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের ওই বহরে রয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌযান। এগুলোকে আরোহী হিসেবে রয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতা, আইনজীবী ও মানবাধিকার কর্মী। এছাড়া রয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি অবরোধ ভাঙার উদ্দেশ্যে এই বহর পরিচালিত হচ্ছে। ইতালি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া এলেনা দেলিয়া বলেন, ইসরায়েলের সাথে কূটনৈতিক সংকট এড়াতে সরকার আগেই জানিয়েছিল নৌবাহিনী একটা সীমার পর পিছু হটবে। ইউক্রেনের দিনিপ্রো শহরে রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। একই দিন সুমি এলাকায় রাশিয়ার হামলায় মারা গেছে একই পরিবারের 4 জন। মঙ্গলবার দিনের বেলায় দিনিপ্রোতে হামলা চালায় রাশিয়া। এই হামলায় আহত হয়েছে অন্তত 20 জন। হামলায় হাসপাতাল, আবাসিক ভবন ও অফিস ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব ইউক্রেনের শিল্প ও ব্যবসায়িক কেন্দ্র দিনিপ্রোতে অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভাতে লড়াই করছেন। এদিকে উত্তর সুমি অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার ড্রোন হামলায় 4 এবং 6 বছর বয়সী 2 ভাই এবং তাদের বাবা মা নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার হামলায় জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা শোচনীয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রে জরুরি অবস্থা চলছে। 7 দিন ধরে এই অবস্থা। এর আগে আর কখনো এমন হয়নি। পরিস্থিতি খুবই খারাপ। রুশ হামলার কারণে বিদ্যুৎ কেন্দ্রটি গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডিজেল জেনারেটর দিয়ে কাজ চলছে। খুব বেশি দিন এভাবে চালানো যাবে না। এরই মধ্যে একটা জেনারেটর নষ্ট হয়ে গেছে বলে খবর পেয়েছি। ফ্রান্সের নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত এনকোসি নাথি ইমানুয়েল নাথি মথেতোয়াডের রহস্যজনক মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী প্যারিসের হায়াত রিজেন্সি হোটেল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। প্রসিকিউটরের দপ্তরের তথ্য অনুযায়ী রাষ্ট্রদূতের স্ত্রী সোমবার সন্ধ্যায় উদ্বেগজনক একটি টেক্সট মেসেজ পান। এরপর তাকে নিখোঁজ হিসেবে রিপোর্ট করেছিলেন। এদিকে রাষ্ট্রদূত ইমানুয়েল রিজেন্সি হোটেলের 22তম তলায় একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন বলে জানা গেছে। ফরাসি গণমাধ্যম লে প্যারিজিয়ান জানিয়েছে, মথেতোয়া আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুরে 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।